সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চেয়েছেন। অনেক সময় আমরা চাকুরিজীবী হিসেবে যখন একটা চাকরিতে জয়েন করি, তখন অ্যাকাউন্ট খোলার দরকার হয়। কোথাও লোন নিতে গেলে, ব্যবসা করলে আমাদের অনেক সময় আত্মীয়স্বজন বিদেশে থাকে, তারা টাকা পাঠায়, সেজন্য অ্যাকাউন্ট করতে হয়। অনেক সময় আমরা নিজেরাই স্বেচ্ছায় বিভিন্ন ধরনের সেভিংস করার জন্যে, টাকা পয়সা জমানোর জন্যে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয়। আজকে আমি মূলত আলোচনা করব যে আপনার আসলে কোন ধরনের অ্যাকাউন্ট আপনার জন্যে, আপনি কোন অ্যাকাউন্ট খুলবেন, বা অ্যাকাউন্টটা খুলতে আপনার কী কী কাজ করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে কীভাবে করবেন, সেই বিষয়ে মূলত আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। প্রথমে আমি বলছি যে কোন অ্যাকাউন্ট খুলবেন আপনি। আসলে আপনি কোন অ্যাকাউন্ট খুলবেন এটি মূলত নির্ভর করে আপনার অ্যাকাউন্টটা কেন খুলছেন। ধরুন আপনি চাকরি করেন, আপনাকে বলা হলো আপনি একটা অ্যাকাউন্ট করেন, তার মানে আপনার স্যালারি জমা হবে সেই অ্যাকাউন্টে। নিশ্চয়ই স্যালারি জমা হওয়ার জন্য আপনাকে বলছে যে আপনি একটা অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে আপনাকে সেভিংস অ্যাকাউন্ট করতে হবে। অথবা আপনি কোনো এনজিও থেকে লোন নিতে যাচ্ছেন, অথবা যে কোনো ব্যাংক থেকেই লোন নিতে যাচ্ছেন, আপনার ওই লোনের টাকাটা তারা অ্যাকাউন্টে দেবে। কোন ধরনের অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রে আপনাকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে বা সঞ্চয় হিসাব। অথবা বিদেশ থেকে টাকা পাঠাবে, যে ক্ষেত্রেই হোক, কেউ যদি বিদেশ থেকে টাকা পাঠায়, কেউ যদি গৃহিণী বা যে কোনো পেশারই হোক, সে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমাইতে চায় এবং মাঝে মাঝে প্রয়োজন হলে সে টাকা সে তুলবে। সে ভাবছে যে আমি একটা অ্যাকাউন্ট করব। অথবা স্টুডেন্টরা অনেক সময় অ্যাকাউন্ট করতে চায় তাদের সেভিংস করার জন্যে। সেক্ষেত্রে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট করবেন, সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট খুললেই আপনার যথেষ্ট, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট আপনি খুললেই হবে। এখন সেভিংস অ্যাকাউন্ট আপনি বুঝলেন যে আপনার বিদেশ থেকে টাকা পাঠাবে আপনার আত্মীয়স্বজন বা আপনার কেউ ঘনিষ্ঠ পরিবারের লোকজন, বা আপনি লোন নিচ্ছেন, আপনি লোনের টাকা নেবেন। আপনি ভাবলেন যে আমি তাহলে সেভিংস অ্যাকাউন্ট করব। এখন সেভিংস অ্যাকাউন্ট করার জন্যে কি কোনো যোগ্যতা লাগবে, সেটা তো আপনার মনে প্রশ্ন জাগতেই পারে। হ্যাঁ, অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট খুলবেন সেটা বুঝলেন, কিন্তু অ্যাকাউন্ট খোলার আর কোনো শর্ত আছে কিনা, আর কোনো যোগ্যতা আছে কিনা। এক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক হলেন, এরপরে বয়সের একটা ব্যাপার আছে। 18 বছর বয়স, অর্থাৎ একজন 18 বছর বয়সের কোনো ব্যক্তি সে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবে। তবে 18-র নিচে হলে যে পারবে না, বিষয়টা এমন না, সেক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেটা নিয়েও কথা বলবো। প্রথমত 18 বছর বয়স হলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এরপরে যদি 18 বছরের কম বয়স হয়, ধরুন আপনি কলেজে পড়েন, আপনার একটা অ্যাকাউন্ট খোলা প্রয়োজন, বা আপনি কোথাও একটা চাকরিতে জয়েন করেছেন, আপনি কিন্তু 18 বছর বয়স হয় নাই, সেক্ষেত্রে তো আপনার এনআইডিও হওয়ার কথা নয়। সেক্ষেত্রে আপনি কী দিয়ে অ্যাকাউন্ট করবেন? আপনি অ্যাকাউন্ট অবশ্যই করতে পারবেন, আপনার জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। সেক্ষেত্রে অ্যাকাউন্ট আপনার নামেই হবে। অ্যাকাউন্টটা অপারেট বা পরিচালনা করবে কিন্তু আপনার কোনো গার্ডিয়ান, হতে পারে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, অথবা এরকম কেউ, যে আপনার অ্যাকাউন্টটা পরিচালনা করবে, অর্থাৎ তার স্বাক্ষরেই মূলত এই অ্যাকাউন্টের লেনদেন হবে। জমা যে কেউ দিতে পারবে। একটি কথা এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হলো একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া কিন্তু যে কেউ দিতে পারবে, সেক্ষেত্রে কোনো লিমিটেশন নাই। কিন্তু অ্যাকাউন্ট থেকে যখন টাকা তোলার প্রয়োজন হবে, তখন কিন্তু আপনি নাবালক হলে আপনি তুলতে পারবেন না, আপনার গার্ডিয়ানের স্বাক্ষরে টাকাটা তুলতে হবে। এজন্যই বলা হচ্ছে পরিচালনাকারী, অর্থাৎ অ্যাকাউন্টটা অপারেট করবে আপনার গার্ডিয়ান। এরপর আর কি লাগবে? অ্যাকাউন্ট করলে একটা প্রাইমারি ডিপোজিট করতে হয়, প্রাথমিকভাবে একটা অ্যামাউন্ট সঞ্চয় করতে হয়, জমা দিতে হয় অ্যাকাউন্টে। আপনি যখন অ্যাকাউন্ট করবেন, তখন ব্যাংকার আপনাকে বলে দিবে যে আপনি আপনার অ্যাকাউন্টে কিছু টাকা জমা করেন। সেক্ষেত্রে অন্তত 500 টাকা জমা দিলে আপনি অ্যাকাউন্টটা শুরু করতে পারবেন, খুলতে পারবেন। এতক্ষণ তো দেখলেন যে আপনি সেভিংস অ্যাকাউন্ট খোলার শর্তগুলা, ধরুন সব শর্তই আপনি পূরণ করতে পেরেছেন, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট খুলবেন। এখন আপনার কী কী ডকুমেন্টস লাগবে, সেইগুলা নিয়ে মূলত আলোচনা করব। একটা অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমতই আমি প্রথম পয়েন্টে যেটি বলেছি, যে আবেদনকারীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সত্যায়িত ছবি। এখানে আসলে সত্যায়িত ব্যাংকারই সত্যায়িত করবে, সমস্যা নেই। আপনি শুধু আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার ছবির পেছনে আপনার নাম লিখবেন, ছবির উল্টা পাশে উপরে নাম লিখে ব্যাংকে জমা দিবেন।
সাথে মনোনীত নমিনি বা উত্তরাধিকারী। এখানে একটা বিষয় উল্লেখ্য যে আমরা যখন একটা অ্যাকাউন্ট করি তখন তো সেখানে টাকা পয়সা থাকে আমাদের। সেই টাকা পয়সা তো যেহেতু টাকা থাকে, কোনো কারণে আপনি অ্যাকাউন্ট করে মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনার সেই অ্যাকাউন্টের টাকা তো আর ব্যাংক নেবে না। ব্যাংক টাকাটা কাকে দেবে তাহলে? অর্থাৎ আপনি যে ব্যক্তিকে বা যে ব্যক্তিগুলাকে আপনি নিয়োগ করে যাবেন, নমিনি হিসেবে মনোনয়ন করে যাবেন, তাকে মূলত ব্যাংক টাকা দিবে। এখানে নমিনির বিষয়ে একটা কথা বলি, নমিনি আপনি যাকে খুশি দিতে পারবেন, সমস্যা নেই। তবে আপনার ঘনিষ্ঠ আত্মীয়জন যারা আছে, ঘনিষ্ঠ যারা আছে, তাদেরকেই নমিনি দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার অবর্তমানে সেই টাকাটা কিন্তু নমিনি ছাড়া অন্য কেউ ব্যাংক থেকে নিতে পারবে না। সুতরাং এটা মাথায় রেখেই নমিনি দিবেন। এবং নমিনি এর বিষয়ে আরও অনেক প্রশ্নই থাকে, আমি নিজেই কিছু বলার চেষ্টা করছি। আপনাদের যদি এর বাইরেও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। নমিনি যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে কি সে নমিনি হতে পারবে? না। সেক্ষেত্রে নমিনি তাকে দিতে পারবেন তার পক্ষে তার 18 বছর বয়স না হওয়া পর্যন্ত আরেকজন ব্যক্তিকে, যার বয়স 18 হয়েছে, তাকেও তার গার্ডিয়ান হিসেবে মনোনয়ন করতে হবে। এখানে একটু ঝামেলা আছে, এজন্য চেষ্টা করবেন একজন প্রাপ্তবয়স্ক নমিনিকে মনোনয়ন করার জন্য। নমিনির ছবি লাগবে বলেছি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি। এই পাসপোর্ট সাইজের ছবির পেছনে প্রথমে নমিনির নাম লিখবেন এবং তার ঠিক নিচেই যার নামে অ্যাকাউন্ট হবে ওই ব্যক্তি এই নমিনির ছবির পেছনে স্বাক্ষর করবেন। স্বাক্ষর করা মানে হলো তিনি নমিনিকে মনোনয়ন করলেন, অ্যাপ্রুভাল দিলেন বা অনুমোদন দিলেন, আমরা যেটাই বুঝি না কেন। এরপরে আবেদনকারী মানে যার অ্যাকাউন্ট হচ্ছে, যিনি অ্যাকাউন্ট করবেন, যার নামে অ্যাকাউন্ট হবে, তিনিই মূলত আবেদনকারী। তার জাতীয় পরিচয়পত্র ফটোকপি লাগবে। যদি জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি কার্ড আমরা যেটা বলি, এটা যদি না থাকে কারো, কোনো কারণে সে বিদেশ ছিল, হঠাৎ বিদেশ থেকে আসছে, অ্যাকাউন্ট খোলা দরকার, কিন্তু তার এনআইডি নাই, সেক্ষেত্রে তাহলে সে কী করবে? তাহলে সে তার বিকল্প আছে, সে পাসপোর্ট, তার বাংলাদেশি পাসপোর্ট দিয়েও সে করতে পারবে, অথবা তার যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে সেটি দিয়েও অ্যাকাউন্ট করা যাবে, কোনো সমস্যা নেই। আর একটা হলো টিন সার্টিফিকেট, অ্যাকাউন্ট হোল্ডারের টিন সার্টিফিকেট। আমরা যারা ট্যাক্স দিয়ে থাকি, যাদের টিন সার্টিফিকেট আছে, টিন আছে, তারা এটা দিতে পারেন, কারণ ট্যাক্স সার্টিফিকেট বা টিন জমা দিলে আপনি ব্যাংক থেকে 5% আপনার যে ইন্টারেস্ট আসবে, আপনি ধরুন আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট করলেন, 6 মাস পর আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা ইন্টারেস্ট পেলেন। এখন এটার উপরে কিন্তু সরকার একটা ট্যাক্স কাটে, যেটা আমরা বলি সোর্স ট্যাক্স, উৎসে কর। অর্থাৎ আপনি যা লাভ পাবেন সেটার উপরে 10% অথবা 15% কাটবে। যদি আপনি রিটার্ন জমা দেন, ট্যাক্স জমা দেন, সেক্ষেত্রে 10% কাটবে। যদি ট্যাক্সের কাগজপত্র জমা না দেন সেক্ষেত্রে 15% কাটবে। অর্থাৎ ট্যাক্স জমা দিলে আপনার একটা 5%-এর একটা সুবিধা এখানে পাবেন। আরেকটা ব্যাপার হলো যে যার এনআইডি কার্ড নাই, তিনি বলেছি যে এনআইডি কার্ড নাই কিন্তু প্রাপ্তবয়স্কও না, তার বয়স 18 হয় নাই, তিনি জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে একজন একজন সুপারিশকারী মানে ব্যাংকের যে কোনো একজন গ্রাহক হিসেবে তার একটা সুপারিশের দরকার হয়। এরপরে যে হচ্ছে যে ঠিকানার সমর্থনে পানি, বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের কপি। হ্যাঁ, আপনি যখন অ্যাকাউন্ট করতে যাবেন, এইসব কাগজপত্র আপনি ব্যাংকে জমা দেওয়ার পরে ব্যাংক আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম দিবে। সেই অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। সেখানে আপনার নাম, ঠিকানা, নমিনির তথ্য, অনেক ধরনের ইনকাম সোর্স, কোথা থেকে ইনকাম করেন, কত টাকা ইনকাম করেন, বিভিন্ন সোর্স তথ্য থাকবে। এখানে একটা জিনিস থাকবে, ঠিকানা। আপনার ঠিকানা যে ওইটাই যে আপনার ঠিকানা, এটা প্রমাণ করার জন্য আপনার একটা ইউটিলিটি বিল, বিদ্যুৎ, গ্যাস, পানি বিলের একটা কপি জমা দিবেন। সেটা আপনার না থাকলে আপনি যার বাড়ি ভাড়া থাকেন সেই মালিকেরটা দিলেও হবে। এবার এগুলো দেওয়ার পরে ব্যাংক আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে। অ্যাকাউন্ট নাম্বারে আপনি ব্যাংকের শাখা থেকে টাকা জমা দেওয়ার ভাউচার আছে, সেটা ব্যাংকারদের হেল্প নিয়ে 500 টাকা বা যে আপনার যে পরিমাণ খুশি সে টাকা জমা দিয়ে অ্যাকাউন্টটা স্টার্ট করে দিবেন। এখন আপনার যদি কোনো কারণে টাকা তোলার দরকার হয়, সেক্ষেত্রে তো চেক লাগবে। সেক্ষেত্রে সাধারণত ব্যাংক 7 দিন পরে চেক বই দিয়ে থাকে। আর যদি ইমার্জেন্সি দরকার হয়, আপনি তাদেরকে রিকোয়েস্ট করলেই আপনাকে একটা চেক বই দিয়ে দিবে, তারপর আপনি লেনদেন শুরু করবেন। আজকে এ পর্যন্তই রাখি। পরবর্তীতে অন্য কোনো বিষয় জানার থাকলে অবশ্যই, বা এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।